আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি। আদাড়া পেঁচাল একটু আজকে আবার একটু পাড়ি আদাড়া পেঁচাল যে লোভাং ক্রোধ প্রভবতী লোভাং কাম প্রদায়তি লোভাং মহোৎস নাশচ্য লোভ পাপস্য কারণম। মানে লোভ হতে পাপের জন্ম, এ থেকে বাসনার জন্ম। লোভ হতে মূঢ়তা ও বিনাশ ঘটে। লোভই পাপের কারণ। চাণক্য বাবুর কথা এটা। তো এই যে লোভে যে পাপ, এটার মনে হয় সবচেয়ে বড় উদাহরণ এখন আমাদের সামনে এই মেজর জিয়াউল হাসান। ঈশ্বর মাঝে মাঝে কিছু দেবদূত পাঠায় মানুষকে ঠিক করার জন্যে। তো আমাদের কাছে মনে হয় কয়েকজন দেবদূত পাঠাইছিলেন ঈশ্বর বাংলাদেশি মানুষকে ঠিক করার জন্যে। তো তাদের মধ্যে বেশ কয়েকজন বড় বড় দেবদূত হলো আর্মি, মেজর হলো র্যাব, আর ছোট হলো পুলিশের অফিসাররা। তো এরা আমাদের বেশ ঠিকঠাক করে দিয়ে গেছে। নিষ্ঠার সাথে তারা 15 বছর কাজ করেছে এবং এমনভাবে করেছে যে এক জিয়াউল হাসানের 1000কে উনি জয় বাংলা করেছেন। তো এই পুরো ওয়ার্ল্ডের এই যে এই জয় বাংলার লিস্টে কারা কারা কত মানুষ হত্যা করতে পারে করেছে, সিরিয়াল কিলার, এদেরকে একটু খুঁজতেছিলাম। তো এদের সব খুঁজে আমি দেখলাম যে জিয়াউল হাসানের ইয়েটা সংখ্যাটা আর কেউ অতিক্রম করতে পারেনি, আমার মনে হয় পারবেও না কোনোদিন। একেবারে সে ক্লোজ রেঞ্জে একেবারে পিস্তল নিল, ক্লোজ রেঞ্জে মাথার মধ্যে ঠেকালো, ঠেচ্চু বাস। ওই মগজ নাকি ছুটে তার হাতে পড়তো, তো ওই যে একটা উষ্ণ ভাব, সে একটা আরাম অনুভব করত। কোথায় চলে গেছিল এই লোক? হাসিনাকে তো আমরা সাইকি বলি, তো একে কি বলা যাবে? তো যাই হোক, আমি এই যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিভিন্ন সময়কার এই সিরিয়াল কিলার, এদেরকে একটু খোঁজ দিচ্ছিলাম। তো সিরিয়াল কিলার মানে যারা মোর দ্যান 3 পিপল দে হ্যাভ কিল্ড বিভিন্ন সময়, একসাথে না, বিভিন্ন সময় যারা এরকম 3 জনের উপরে হত্যা করছে তাদেরকে সিরিয়াল কিলার বলা হয়। তো সিরিয়াল কিলার এইরকম অনেক আছে, তবে জিয়াউল হাসানের সমান আর কেউ নাই, উনি টপ লিস্টে। তো একটু দেখি কারা ছিল ওয়ার্ল্ডে। তো আমি যেটা খুঁজে পেলাম, এই যে এলিজাবেথ ব্যাথরি, এই মহিলা মানে একেবারে সেই হাঙ্গেরির রয়্যাল ফ্যামিলিতে তার জন্ম হয়েছিল, আর রয়্যাল হাইনেন্স। উনি 1560 সালে জন্ম হয়েছিল। বেশ ইন্টেলিজেন্ট ছিল, শৈশবেই সে অনেকগুলো ভাষা আয়ত্ত করেছিল, গ্রিক, জার্মান, ল্যাটিন, হাঙ্গেরি। তো তার তার ইয়ং মেয়েদের হত্যা করার জন্য সে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তাকে বলা হয় উইন্স হান্ট। আবার তার আর একটা নামও আছে, বলা হয় ভ্যাম্পায়ার। সে ইয়ং মেয়েদের হত্যা করত। তো রয়্যাল ফ্যামিলিতে তো সেই সময় হ্যারেম টেরেমে বহুত মেয়ে থাকতো। ইয়ং মেয়েদের ধরে নিয়ে গিয়ে সে ওই ন্যাংটা করে তাদেরকে অত্যাচার করতো প্রথমে, তারপর হত্যা করতো। তো ইয়ং মেয়েদের, এই কুমারী মেয়েদের, সব আনম্যারিড কুমারী মেয়েদের ব্লাড দিয়ে সে নাকি গোসল করতো, এবং এই গোসল করলে তার একটা ধারণা ছিল যে এই ব্লাড দিয়ে, ইয়ং মেয়েদের কুমারীর ব্লাডে গোসল করলে ও সে সে যৌবন ধরে রাখতে পারবে অনেকদিন, এজন্য সে করতো। তো সেই এরকম কত 600 মেয়েকে হত্যা করছে এই ভ্যাম্পায়ার। যাই হোক, সে ওই 1614 জন্মেছিল 1560-এ, মারা গেল 1614-তে। তো কত 40-54 বছর বয়সে ঘুমের মধ্যে মারা যান। তো তার জীবন নিয়ে অনেক নভেল লিখিত হয়েছে। এই যে ব্রাম স্টকার 1857 সালে লেখেন ড্রাকুলা। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাকে উল্লেখ করা আছে এইভাবে: দ্য মোস্ট প্রলিফিক ফিমেল মার্ডারার ইন দ্য হিস্ট্রি উইথ 600 ভিকটিমস। আরেকজন মহিলা, এনে হলো বেলি গান্নিস, এনে নরওয়েতে জন্মেছিল। তো
তো 14 বছর যখন বয়স তখন থেকেই তার চিন্তা সে আমেরিকা যাবে, আমেরিকায় শিকাগোতে তার দিদি থাকতো। তো এই 14 বছর বয়সে সে একটা কাজ নেয় একটা ফার্মে, যে পয়সা জমা করে সে ওই শিকাগোতে যাবে। তো ঠিকই সে একসময় ওই শিকাগোতে যায়। শিকাগো যাই ওই বোনের ওখানে ওঠে এবং প্রথমে সে একটা বাসাবাড়ির কাজ নেয়। কিছুদিন পরে বাসাবাড়ির থেকেই ও একটা মাংসের দোকানে ওই যে ক্যারাকাসগুলা ছোটো 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 পিস করে যে বোচার লাগে মাংসের দোকানে একজন ক্যারাকাস কাটার জন্য, পিস করার জন্য, তো সে ওই বোচারের কাজ পায়। তো ওইখানে সে বোচারের কাজ করে, বোচারের কাজ করতে করতে ওইখানেই এক আমেরিকানের সাথে বিয়ে করে। বিয়ে করার পরে সে একটা ক্যান্ডির দোকান নেয়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বউ তো ক্যান্ডির দোকানে কাজ করে, উপরে ক্যান্ডি, নিচে তারা থাকতো। একসময় এটা আগুনে পুড়ে যায়, আগুন ধরায় দিয়েছে কীভাবে আনিও, এটা বার্ন হয়ে গেছে। বার্ন হয়ে গেলে এরা তখন এই বেলি ইন্স্যুরেন্স ক্লেম করে, এবং ইন্স্যুরেন্স ক্লেমে সে বলে তার দুটো সন্তান মারা গেছে আগুনে। যার ফলে সে একটা বেশ লার্জ ইন্স্যুরেন্স চেক হাতে পায়। তো তার প্রতিবেশীরা বলতেছে যে সে নেভার বিন এ প্রেগনেন্ট, সে কখনো গর্ভবতীও ছিল না, কিছুই হয়নি, অথচ দুটা ছেলে সে কীভাবে ম্যানেজ করছে। এর কিছুদিন পরে হাজব্যান্ডকেও সে মেরে ফেলে। হাজব্যান্ডের আবার দুটো ইন্স্যুরেন্স চলতেছিল, তো এই হাজব্যান্ডের দুটো ইন্স্যুরেন্সের টাকা আবার সে তুলে নেয়। তুলে নেওয়ার পরে সে ওখান থেকে চলে যায় ইন্ডিয়ানাতে গিয়ে সে পিগ ফার্ম কিনে। এরপরে তার শুরু হয়ে যায় হত্যার জীবন। তো ওইখান থেকেই একটা কন্যা হয়েছিল তার, এগেন বিয়ে করছিল, সেকেন্ড ম্যারেজ করার পরে তার কন্যা হয়েছিল 8 মাসের। সেই কন্যাকে এসে মেরে ফেলে। এর কিছুদিন পরে তার ওই সেকেন্ড ওয়াইফকে মেরে ফেলে সেকেন্ড ওয়াইফ পরে ইন্স্যুরেন্স মানিও সে আদায় করে, ইন্স্যুরেন্সকে নিয়ে সে সবসময় চিন্তা করত। তো যাই হোক, তার সেকেন্ড হাজব্যান্ড মারা যাওয়ার পরে আবার সে পত্রিকায় বিজ্ঞাপন দেয় আবার বিয়ে করবে। অলরেডি পিগ ফার্ম, কিন্তু ইট ওয়াজ এ ভেরি বিগ ফার্ম অলরেডি, অনেক জায়গা টাকা নিয়ে। তো সেই ওই লোকজন আসতো তার দেখা করতে, বিয়ে করবে। তো যে আসতো তাকে নিয়ে পিগ ফার্মে কিছুদিন ওই ফার্ম হাউসে কাটাইতো, এরপরে তাকে আর খুঁজে পাওয়া যেত না। এভাবেই চলছিল। তো লাস্টে আবার ওই পিগ ফার্মে আগুন জ্বলে যায়। এইবারও সে সাকসেস হতে পারে না। এইবারে পিগ ফার্মে আগুন ধরার পরে একের পর এক ওই বডি পার্টস মানুষের ওই ফার্মের মধ্যে থেকে উদ্ধার হতে থাকে। এরপরে এই বেলি কিন্তু নিখোঁজ হয়ে যায়, পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি, সে কোথায় চলে গেছে। তো একে নিয়ে আমেরিকা যে মিউজিক্যাল ব্যালে ডান্স, ওর হতে লেখা হয়েছে, গান হয়েছে অনেক, তারপরে উপন্যাস হয়েছে, ছবি হয়েছে, এই যে ব্ল্যাক উইডো অফ দ্য লেট পোর্টে, তারপরে ট্রিফলস নিড নট অ্যাপ্লাই, মাই ম্যান, প্রিমিও নাদাই, বিভিন্ন ধরনের বই হয়েছে, ফিল্ম হয়েছে, মেথড, মাই ফেভারিট মার্ডার, এই ধরনের অনেক ফিল্ম, তাই অনেক কাজ হয়েছে, উপন্যাসও হয়েছে, সব কিছু হয়েছে। আরেকজন ইনি হলেন এই যে পেড্রো লোপেজ, ইনি কলম্বোর লোক। তো পেড্রো লোপেজ 1999 পর থেকে তাকে আর দেখা যায়নি। 1948 জন্মগ্রহণ করছিল, 99 পর থেকে তাকে আর দেখা যায়, বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না। এর কাজ ছিল কলম্বিয়া, পেরু, ইকুয়েডর, ভেনেজুয়েলা, এই পাশের কান্ট্রিগুলো সব জায়গাতে বিচরণ করতেছিল, এবং সব জায়গায় ঘুরে ঘুরে অন্তত 300 মানুষকে সে হত্যা করছে। সে একেবারে ইতিহাসে নাম করা ধর্ষক হিসাবে তাকে পাওয়া যায়। তার একটা বিষয় হলো, সে প্রথম শুরু করে একদম ইয়ং বয়স, 20-21 বছর একটা ছিল, সেই সময় সে একটা ওই গাড়ি অটো পার্টস চুরি করছিল, সেই দায়ে তার জেল হয়েছিল। তো জেলের ভিতর জন্ম হয়েছিল তার গরিব ঘরে, এবং তারপরে তার বাবাও ছিল মনে হয় অ্যালকোহলিক, অত্যাচার করতো, বেশ ছোটোবেলা তার অত্যাচারিত হয়ে কেটেছে। তো সে যখন ওই জেলে যায় গাড়ি পার্টস চুরি করে, জেলে গেলে ইয়ং ছেলে, তো পুরাতন আরও 4 জন কয়েদি ওই জেলে যাওয়ার 2 দিন পরই তাকে ধর্ষণ করে।
সে কারোর কাছে কমপ্লেন করে না, ওইখানে থাকে। ওইখানে থাকার পরে 2 সপ্তাহের মধ্যে আফটার রেপ 2 সপ্তাহের মধ্যে 3 জন ধর্ষককে সে ওই জেলের ভেতরেই হত্যা করে। কোনো রকম মিক্সড নাইফ, কোনো ভোতা টোতা কিছু জোগাড় করছিল করি, হত্যা করে 3 জনকে, 1 জন বাকি থাকে। তো তারপরেই সে ওই যে ধরা পড়লো। আবার ধরা পড়ার পরে সে যেভাবেই হোক ওই বেঁচে গেছে। সে বলছে যে আমি সেলফ ডিফেন্সে হত্যা করছি আর কি, এটা প্রমাণ করতে সে সক্ষম হয়েছে। তো যাই হোক, এরপর থেকে সে যখন বাড়ায় আসলো, বাড়ায় আসার পরে এটা ওই ইন্ডিজেনিয়াস ট্রাইব, যারা আদিবাসীর একটা 9 বছরের মেয়েকে সে ওই অপহরণ করতে লাগছিল। তখন করতে গিয়ে যখন ধরা পড়ছে, ধরা পড়ার পরে গ্রামবাসী ধরে দিয়েছে রামধোলাই দেওয়ার পরে তাকে ওই ন্যাংটা করে ওই গলা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে রাখছে। এবং পুঁতে রাখার পরে তার মাথায় আবার ওই সব ওই সিরাপ টিরাপ ঢেলে দিয়েছে মুখে চোখে, যাতে ওই পিঁপড়া এসে তাকে কামড়ে খেয়ে ফেলে। তো যাই হোক, সেই সময় ওই একটা আমেরিকান মিশনারির নজরে পড়ে। পরে আমেরিকান মিশনারি তারে যেভাবেই হোক সেভ করে, প্রাণে বেঁচে যায়। এরপরে তার শুরু হয় আসল খেলা। এই 1978 থেকে 1980, এই 2 বছরের মধ্যে সে অন্তত 100টা এই স্ট্রিট চিলড্রেন, এই ইন্ডিজিনিয়াস ট্রাইবসের এদের অন্তত 100টা মেয়েকে, বাচ্চা মেয়ে, এদেরকে ধরে এসে হত্যা করে। এর যেসব কিশোরী মেয়েরা হত্যা করে, তার টার্গেট এরা খুবই ছোট, 18 থেকে 13 বছর, এর ভিতরে সেই মেয়েরা ছিল। এবং স্ট্রিট চিলড্রেন, ওই গরিব, যার জন্য মারা গেলে এরকম হইচই কিছু হতো না। তো এই সময় সে বাচ্চাদের ওই মেয়েগুলোকে নিয়ে আসে, বাচ্চা ইয়ং মেয়ে, কিশোরী, এদের নিয়ে গিয়ে প্রথমে তাকে রেপ করতো, এরপরে তাকে হত্যা করতো। তো একবার একটা মার্কেটের ওই 9 বছরের একটা মেয়েকে অপহরণের সময় সে একটা ধরা পড়ে। মেয়েটা জোরে জোরে কান্নায়, লোকজন জড়ো হয়, এরপরে তাকে পুলিশে দেয়, সে আবার ধরা পড়ে। তো এইখানে ধরা পড়ে যে একটা মেয়েকে অ্যাবডাক্ট করার কেসে, যার জন্য 2 বছরের জেল হয়। জেল থেকে আবার সে যখন ছাড়া পায়, তখন সে ওই নিজেকে বর্ণনা করে দি ম্যান অফ দ্য সেঞ্চুরি, এবং সে নিজেকে বলে যে গুড বিহেভিয়ারের জন্য ছাড়া পেয়েছে। তো তাকে হিসাব করে দেখা গেছে যে মোটামুটি এই 4টা কান্ট্রিতে সে 300 বাচ্চাকে, এরকম ইয়ং মেয়েকে রেপ করে হত্যা করছে, 300। তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠছিল মোস্ট প্রলিফিক সিরিয়াল কিলার। তার নাম ওঠার পরে আবার ওখান থেকে তার নাম কেটে দেয়, কারণ ওই যে কিলার হিসাবে আবার যদি কেউ ওই কম্পিটিশন করে গিনিস বুকের নাম তোলার জন্যে, তো এটা তো হবে না, যার জন্যে মানে ওইটা আবার উদ্ধ করে নেয়। আরেকজন লুইস গ্রাভিটো, ইনিও ওই কলম্বিয়ার লোক। সে তার আবার ওর তো পেড্রো তো মেয়েদের, বাচ্চাদের রেপ করতো, আর এর আবার ছিল বালকদের রেপ করতো। এর টার্গেট ছিল বালক, এবং এরা 8 থেকে 16 বছর, এই ধরনের বালক। 189 জন বালক হত্যা করছে, রেপ করে হত্যা করতো। সে ওই রকম কলম্বিয়া, ইকুয়েডর, এইসব বস্তির গরিব বাচ্চাদের নিয়ে যেত, নিয়ে গিয়ে এগুলা রেপ করতো। সে ওই কখনো মঙ্ক সাজতো, কখনো প্রিস্ট সাজতো, সাজতে ওই বাচ্চাদের কাছে যেত, গিয়ে বাচ্চাদের ভোলাই টোয়ে নিয়ে আসতো, তোদের টাকা দেবো, তোদের ড্রিঙ্ক করাবো, এইসব ছিল তার ভিকটিম পাকড়াও করার একটা ইয়ে। তো এইগুলা করি প্রথমে তাদেরকে ওই সেক্সুয়াল অ্যাসাল্ট করতো, তারপরে হত্যা করতো। ওই 1999 সালে সে ধরা পড়ে এবং তার জেল হয় 835 বছর। তাহলে মোটামুটি ওই 3000 শতাব্দী থেকে হয়তো বেরিয়ে আসতে পারে। আচ্ছা, যাই হোক, এরপরে আছে আরেকজন আছেন H.S. হোমস। উনি আবার
নিজেকে পরিচয় দিত জন্ম হয়েছিল নিউ হ্যাম্পশায়ারে, পরে শিকাগো চলে যায়, শিক্ষা গিয়েছে পরিচয় দিল ডক্টরেট সিচেন্স। তো এই ভদ্রলোক ওই চমৎকারভাবে ওর যে বলে কোন আর্টিস্ট, মানে কারোর সাথে বন্ধুত্ব করে তার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার যে প্রতারণার কৌশল, ভদ্রভাবে এটাকে বলা হয় কোন আর্টিস্ট। তো সে একজন খুব নাম করা কোন আর্টিস্ট হয়ে ওঠে। এরপরে সে তার নিজে একটা 3 তলা বাড়ি করে, বাড়ির ভিতরে গুপ্ত কক্ষ, ট্র্যাপ ডোর এইসব তৈরি করে। পরে সেটাকে বলা হতো যে মার্ডার ক্যাসেল। তো এই মার্ডার ক্যাসেল সে এগুলো করছে ফাইন্যান্সিয়াল গেনের জন্য। সে করতো, মানুষ ধরে আনতো, টাকা আদায় করতো, এরপরে তাকে ওই ক্লোরোফর্ম, গ্যাস, নানান রকম অত্যাচার, অ্যাসিড এসব দিয়ে তাকে হত্যা করতে করে ওই বেসমেন্টে লাশ পুড়িয়ে ফেলা তার একটা আনন্দদায়ক একটা দৃশ্য ছিল এটা। তো এই কাজ করতো। তো তার বিচার চলাকালীন তার মৃত্যুদণ্ড কার্যকর হয় আর কি বিচারে। 1894 সালে সে ধরা পড়ে এবং তারপরে সে 200 লোককে হত্যা করছে। তার জীবনী নিয়ে বেশ কয়েকখান বই লেখা হয়েছে, দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি। তো আমেরিকান ইতিহাসে সে একেবারে অদ্বিতীয় হয়ে আছে ভায়োলেন্সের দিক দিয়ে। আরেকজন আমেরিকান, এটা হলো জ্যাক দ্য রিপার। তো জ্যাক দ্য রিপার মানে এর কোনো নাম কী ছিল, আসল নাম নোবডি নোজ, এটা জানাই যায়নি যে কে ছিল। তো জ্যাক দ্য রিপার হলো ব্রিটেনের। এ হলো 19 শতকের দিকে, 19 শেষের দিকে ইস্ট লন্ডনের যে হোয়াইটচ্যাপলে তখন ওই বিভিন্ন জায়গায় থেকে জিউসরা, ওই আইরিশ রিফিউজি, তারপরে রাশিয়ায় গণহত্যা চলতেছিল, ওইখান থেকে লোকজন পালায় আসি, সব ওই হোয়াইটচ্যাপেলে আসে। ওইখানে সস্তা জায়গা টাকা। তো এখানে একসময় এত লোকজন হয়ে যায়, একটা পুরা ঘিঞ্জি এরাই পরিণত হয়। সেই একেবারে ওই লোকজন থাকার জন্য ওই চিৎকার বোর্ডিং মতো আর কি, চিৎকার বোর্ডিংয়ে থাকা শুরু করে। তো যার ফলে ঘিঞ্জি রেখে সাধারণত কী হয়, ঘিঞ্জি এরাই হলে ডাকাতি, মানুষজন ভায়োলেন্সে জড়িয়ে যায়, মাদকে জড়িয়ে যায়। তো এরাও তাই হয়েছিল এবং মেয়েরা ওইসব ওই বেশ্যাবৃত্তিতে জড়ায় পড়ছিল। একসময় এই হোয়াইটচ্যাপেলের নামই হয়ে গেছিলো যে নোটোরিয়াস ডেন অফ ইমোরালিটি। তো এই যে আসতে থাকে, বিদঘটি হত্যাকাণ্ড সামনে আসতে থাকে জ্যাক দ্য রিপারের। প্রথমে সে 5টা একই এপ্রিল মাসের মধ্যে 1988-তে 5 জন বেশ্যাকে সে হত্যা করে। হত্যা করার পরে ওই আমাদের যশোরের সেই তথাকথিত স্মাগলার এমপি আনারকে ওর যে ওকে যে ওই কলকাতায় আনার দানা বানাইছিল, তো ঠিক ওই রকম ওই জ্যাক দ্য রিপার 5টা বেশ্যার ওই রকম ওই বডি পার্টস ওইভাবে বানাইছিল, মানে বিভিন্ন জায়গায় সরাই দিয়েছিল। এবং সে খুব মেয়েদের ধরতো, এর টার্গেট ছিল মেয়েদেরকে হত্যা করতো। মেয়েদেরকে সে খুব এমনভাবে হত্যা করতো, মানে খুব নৃশংসভাবে। যেমন একটা ওই যে এমা নামে একটা মেয়ে, তাকে ধরে নিয়ে তার 2 কান কেটে দেয়। প্রথমে রেপ করার পর কান কেটে দিয়ে এরপরে তার ওই জনঙ্গে ওই ব্লান্ট অবজেক্ট, খুব ভোতা টোতা কিছু ঢোকায় দেয় এবং তলপেট পোড়াটা ফাঁড়ে দেয়। এ মেয়েটা কোনো রকম ওই হসপিটাল মতো আসতে হসপিটালে এসে মারা যায়। এই তখন থেকে খোঁজ শুরু হয় কে করছে এগুলা। আরেকজন টাবরাম, একে 40 বার স্ট্যাবিং করে ছোড়া দিয়ে। তারপরে 2 ব্রেস্টই তার কেটে ফেলে, জনাঙ্গ কেটে ফেলে। তো এইভাবে সে নৃশংসভাবে অন্তত 100টা মেয়েকে হত্যা করছে। তো অনেক যখন হয়েছে শুরু হয়ে যায়, সে ধরা পড়েনি কখনো। এবং সে যে কে ছিল, তার আসল নাম কি কেউ জানে না, আজও জানে না। তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, তাকে জানে না। ক্রিমিনাল কেস স্টাডি যখন করে তখন এইটাকে ওই অনেক নাম দিয়েছে পুলিশে, স্টাডি করেছে। ওই জ্যাক দ্য রিপারের নাম হচ্ছে রিপ্রোলজি। এই রিপ্রোলজি টার্ম ব্যবহার করে। এই জ্যাক দ্য রিপারকে নিয়ে ওই নানান ফিকশন লেখা হয়েছে, সিনেমা হয়েছে, টিভি শো, গেম, ভিডিও গেম, অনেক কিছু হয়েছে। বিবিসিতে তো অনেকবার, বিবিসির ম্যাগাজিন, যে হিস্ট্রি ম্যাগাজিনের জরিপে জ্যাক দ্য রিপারকে বলা হয়েছে ওর্স্ট ব্রিটন ইন দ্য হিস্ট্রি।
এই 2015 সালে ওই ওইখানে হোয়াটসঅ্যাপে জ্যাক দ্য রিপার একটা মিউজিয়ামও ওপেন হয়েছে, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আবার একটা সেন্ট শপ ওপেন হয়েছে, ওইটার নামকরণ হয়েছে জ্যাক দ্য চিপার, জ্যাক দ্য রিপারের থেকে জ্যাক দ্য চিপার। এইরকম অনেক 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 আছে। যেমন জন ওয়েনিগের গেছি গেছি গেছিল পোলিশ আর ড্যানিশ বাবা মার যৌথ প্রযোজনায়। তো এইগুলা এরা ওই একসময় সে অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল, ড্রাইভার থেকে মানে ইয়েতে যায় ওই মর্সারি অ্যাটেন্ডেন্ট হিসেবে, মর্সারি অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ শুরু করে। তাতে ওই লাশ নাড়াবাড়া এটা ওটা করতেছে, ওর অনেকটাই ইজি হয়ে যায়। এরপর সে ওই ইয়ং ছেলেদের ধরে আনতো, ইয়ং ছেলেদের ধরে এনে তার স্ত্রীকে সাথে ইয়ে করাতো, সেক্স করাতো। স্ত্রীর সাথে সেক্স করানোর পরে ওই ছেলেকে তখন সে ওই হেটারোসেক্সুয়াল ফিল্ম দেখাতো, ফিল্ম দেখার পরে ওই তার সাথে ওরাল সেক্স করতে বাধ্য করতো। কেউ যদি না মানে রাজি না হতো তো তাকে আইনি ভয় দেখাতো, কারণ সে তার স্ত্রীর সাথে সেক্স করছে। তো সে এইভাবে ব্ল্যাকমেল করি এই ছেলেগুলোকে সে ইয়ে করতো। তো এখানে সোডামি চার্জে তার 10 বছর জেল হয়েছিল, কিন্তু ওই 1.5 বছর পরে সে আবার বাড়ায় আসে। সে ওই কিলার ক্লাউন নামে পরিচিত ছিল, কারণ সে ওই ক্লাউন সেজে বাচ্চাদের টার্গেট করতো এবং বিভিন্ন খেলাধুলা দেখাবে এইসব বলি বাচ্চাদের নিয়ে আসতো, নিয়ে এসে ওই হাতে হ্যান্ডকাপ ট্যান্ডকাপ পরায় খেলা দেখাবে, পড়াইটা হয়ে তারপরে ধর্ষণ করতে হত্যা করতো। তো একে ওই ইয়েতে স্টেট ভিলের ওই কারেকশন সেন্টারে লেথাল ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়। তো একে নিয়ে অনেক টিভি ফিল্ম হয়েছে, টু ক্যাচ এ কিলার, ডিয়ার মিস্টার ক্যাসি, ফিচার ফিল্ম হয়েছে ক্যাসি, তারপরে হরর ফিল্ম হয়েছে ক্যাসি হাউস, ফ্লিক্স হয়েছে দি জন ওয়েন ক্যাসি ট্যাপস, তারপরে ডিসকভারি চ্যানেলে বিভিন্ন জায়গায় এটা নিয়ে খুব হইচই হয়েছে এবং বিভিন্ন চ্যানেলে এটা খুব সাড়া পড়ছিল, অনেক লেখাটেখি হয়েছে এটা নিয়ে। রডনি আলকালা এটাও সিরিয়াল কিলার, এও ফোন করেছে প্রায় 130 জনকে। তারপরে আরেক ডেনিস রেডার, ইনিও ওই খুন করছে। তো সে ওই স্যাডিস্টিক সেক্সুয়াল ফ্যান্টাসি ওইখান থেকেই সে অন্তত 12 জনকে হত্যা করছে। সে ওই প্রতিবেশীদের মেয়েদের ধরে আনতো, মেয়েদেরকে রেপটেপ করতো আর কি। তো তার আবার একটা অভ্যাস ছিল মেয়েদের, প্রতিবেশী মেয়ের এখানে ওখানে থেকে তাদের ওই আন্ডার গার্মেন্টস চুরি করা, এটা একটা নেশা ছিল, একজন মানুষ একটা নেশা, দারুণ একটা নেশাই তার পরিণত হয়ে গেছে। আরেকটা জিনিস আমি নিজেও জানি না এটার অর্থ কী, এটা ইংলিশ শব্দ, ইংলিশ আমি এমনি কম বুঝি। তো যারা ইংলিশ ভালো বুঝেন প্লিজ এটার অর্থ কী হবে আমাকে একটু জানাবেন, আমি একটু পড়ি, জানাবেন আমাকে। এটা হলো হি মানে ডেনিস রাডার, হি অলসো masturbated with ropes or other bindings around his arms and neck. আবার বলি আমি, হি অলসো masturbated with ropes or other bindings around his arms and necks। এর মানে কি আমি জানি না, কেউ ওকে জানলে আমাকে জানাবেন। সে এরকমভাবে 12 জন মেয়েকে হত্যা করে। আবার একজন ছিল টেড বডি, সে 100-এর উপরে হত্যা করছে। সে মানুষকে হত্যা করে বডি পার্টস ওই বিভিন্ন শহরে, নট সিঙ্গেল সিটি, তার এখানে না, বিভিন্ন শহরে সে ওই বডি পার্টস সেটাই করতো, তাদেরকে না ধরতে পারে না, খুঁজে না পায়, সে এইভাবে হত্যা করছে। তার 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 জীবনে নিয়ে বই হয়েছে, যেটা হলো স্ট্রেঞ্জার বিসাইড মি, দি ফ্যান্থম প্রিন্স, মাই লাইফ উইথ টেড বান্ডি, এ ধরনের সিরিয়াল কিলার, ট্রু স্টোরি। তার অন্তত 7টা সিনেমা হয়েছে, অনেকগুলো সিরিয়াল তৈরি হয়েছে, টিভি সিরিয়াল। এ ছিল পেটার সাটক্লিফ, এ 13 জন নারীকে হত্যা করছে। ডেভিড ব্রকলিন 6 জনকে হত্যা করছে। তারপরে সবগুলাই ওই এটার একটা ডেভিড
এটা একটু কিন্তু ইন্টারেস্টেড। এ প্রাক্তন আর্মিতে ছিল। আর্মির পরে সে এক হত্যা করছিল ৬ জনকে এবং টার্গেট তার ১১টা মিস হয়েছে, ১১ জনকে আহত করছে। তো সেই কোর্টে স্বীকারোক্তি দিয়েছে যে সে একজন রাক্ষস তাকে অর্ডার দিয়েছে হত্যা করার জন্য, তার কোনো দোষ নেই। তো রাক্ষস আবার কি, তার প্রতিবেশীর একটা কুকুর ছিল, ব্ল্যাক, খুব বড় একদম ভয়ঙ্কর টাইপের একটা কুকুর ছিল, নাম হলো শ্যাম। তো এই শ্যাম তাকে শ্যাম কিন্তু সে অরিজিনালি সে কুকুর না, সে রাক্ষস। এই শ্যাম তাকে অর্ডার দিত হত্যা করার জন্য, এজন্য সে গিয়ে সব এই লোকগুলোকে হত্যা করছে। তারপরে জোয়েল রিফকিন, প্রথমে সে ওই একটা বেশ্যাকে কামড়ে জেলে গেছিলো, এরপরে ওইখান থেকে ফিরে আসার পরে তারপরে সে শুরু করে আর কি। যখন জেলে ছিল, জেলেও সে পুলিশকে, মহিলা পুলিশের সাথে সেক্স করতো। এবার সে ১৭ জন নারীকে যে রেপ করছে এবং সেক্স করে মেরে ফেলছে ইয়ে করার পরে। তারপরে সে বলছে যে আলফ্রেড হিচককের যে ছবি ফ্রিঞ্জি দেখে সে উদ্বুদ্ধ হয়েছিল, ওই স্টাইলে সে মারা শুরু করছিল। তো তার এই ১৭ জন নারীকে মারার জন্য তার ২০৩ বছর জেল হয়েছে। বর্তমানে নিউ ইয়র্ক জেলে আছে। তো ইনশাল্লাহ ২০৩ হলে সেই ২১৯৯৭ সালে তার বয়স হবে ২৩৮ বছর, তখন ছাড়া পাবে। যাই হোক, জেফরি ডামার সেও ১৭ জনকে হত্যা করে। তো সে ১৭ জনকে হত্যা করার পরে যখন জেলে যায়, তো ক্রিস্টোফার নামে আরেকজন আবার এই ডামারকে হত্যা করে। এবং এই ক্রিস্টোফার আবার সে হত্যা করার পরে সে বলে যে ঈশ্বর আমাকে অর্ডার দিয়েছিল এই ডামারকে হত্যা করার জন্য, গড টোল্ড মি টু ডু ইট। এও একটা ইন্টারেস্টিং। তো যাই হোক, তারপরে আছে রিচার্ড রামিজ, এও হত্যা করছে ওইরকম ১৭ জনকে। তো সে ১৭ জনকে হত্যা করার পরে তার নাম হয়ে গেছিলো নাইট স্টকার। তো নাইট স্টকার যখন জেল ইয়ে করে, মানে ডেথ পেনাল্টি বিচারক যখন ডিক্লার দেয় কোর্টে, তখন সে আবার খুব আনন্দিত। সে বলে, হেই, বিগ ডিল, ডেথ অলওয়েজ কামস উইথ দ্য টেরিটরি, আই উইল সি ইউ ইন দ্য ডিজনিল্যান্ড। তারপর একজন, এটা ইনি মস্কোর আলেকজান্ডার পিস্কশেন, হচ্ছে এর নাম ছিল দি চেস বোর্ড কিলার। সে মাত্র ১৮ বছর বয়সে তার এক বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যায় একজনকে হত্যা করার জন্যে। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ওর বেস্ট ফ্রেন্ড তখন আবার ওর আর হয়, ঘুরে যায়, বলে না আমি আর এই মানুষকে হত্যা করবো না। তো তখন ওই বেস্ট ফ্রেন্ডকে সে হত্যা করে হাতে খড়ি দেয়। এরপর তার শুরু হয়। তো সে ৬০ জন মতো লোককে হত্যা করছে। তো হত্যা করার পরে সে ওই নিজের দোষ স্বীকার করে কোর্টে বলছিল, ফর মি লাইফ উইদাউট মার্ডার ইজ এ লাইফ উইদাউট ফুড ফর ইউ। যাই হোক, আচ্ছা, এবার আমাদের শোভরাজ দাদা, চার্লস শোভরাজের মোটামুটি এটা তো জানা কাহিনী, আমাদের এলাকার সবাই জানে, উপমহাদেশে সে অনেক দিন ধরে কাটছে। ওনার ওই যে বাবা ছিল ইন্ডিয়ান আর মা ছিল ভিয়েতনামে তার জন্ম। তো তার জন্মে একটা দোষ ছিল, একটু মিলাওয়াট হয়ে গেছিলো, তার মা বাবা বিয়ে করেনি, বিয়ে না করে ওই ছেলে জন্ম হয়, যার জন্যে ওই ইন্ডিয়ান ফাদার অস্বীকার করে বিয়ে করতে, ওই ছেলে ভাটটা নেয় না। যাই হোক, সেই সময় ভিয়েতনামে আবার ওই ইয়ে ছিল, ওই ফ্রান্সের মিলিটারি ছিল। তো ফ্রান্সের মিলিটারি থাকাকালীন তো ফ্রান্সের এক লেফটেন্যান্টের সাথে ওর মা আবার পরে বিয়ে করে এরা ফ্রান্সে চলে যায়। তো শোভরাজ ফ্রান্সেই বড় হয়েছে। বড় হওয়ার পরে ওইখানে বেড়ে ওঠাতে তো সে এমন কোনো প্রতারণার এমন কোনো ফিল্ড নাই যেখানে শোভরাজ নাই। তার নামে যে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, ওটা মাথায় নিয়ে সেই বিদেশে আরামসে ঘুরে বেড়াচ্ছে। কখনো সে স্বর্ণ ব্যবসায়ী, কখনো হীরক ব্যবসায়ী, কখনো কোনো এক দেশের বড় রাজনীতিবিদ, কখনো কোনো দেশের আর্মি অফিসার, এইসব পরিচয়, এক এক জায়গায় এক এক পরিচয় দিয়ে সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াচ্ছে। এবং সে হত্যা করতো এই সাউথ এশিয়ায়, সে অন্তত 20টা মেয়েকে হত্যা করছে। এবং সে হত্যা করতো সি বিচে, যার জন্য তার নাম হয়ে গেছিলো বিকিনি কিলার। থাইল্যান্ডের সি বিচে অন্তত সে 14টা মেয়েকে হত্যা করছে।
তারপরে সে ওই একটু গা ঢাকা দিয়ে থাকার জন্য আসছিলো নেপালে। নেপালে এসে ধরা পড়লো। নেপালে ধরা পড়ার পরে নেপাল জেলে ছিল। প্রায় 19-20 বছর নেপাল জেলে থাকার পরে এই কিছুদিন আগে, বছর 2 আগে মনে হয় তাকে ছেড়ে দিয়েছে। ইয়ে করে বয়স ভাব হয়ে গেছে। সে তো ওই কত 1944 সালের দিকে তার জন্ম, তার মানে অনেক হয়েছে, বয়স 80-র কাছে। তো বয়সের ভারে তাকে নেপাল থেকে ওই জেলের ভিতর সে আবার একটা নেপাল মেয়েকে বিয়েও করছিল। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। তো তাকে ছেড়ে দিয়ে সে এখন আবার ফ্রান্সে চলে গেছে। তো তাকে নিয়ে অনেক ফিল্ম হয়েছে। মাই অর চার্লস, বিবিসি নেটফ্লিক্স যে ড্রামা সিরিজ হয়েছে দ্য সার্পেন্ট, তারপরে ইন্ডিয়া নেটফ্লিক্স হয়েছে যে ব্ল্যাক ওয়ারেন্ট, তারপরে আরেকটা হয়েছে যে ইন্সপেক্টর জেন্দি, তারপরে টিভি সিরিয়াল অনেক কিছু হয়েছে তাকে নিয়ে। বেশি ইন্টারেস্টিং নাম চার্লস শোভরাজ। তো যাই হোক, এই যে আমাদের নিজের দেশেই আবার দেখি, এগুলো দেখলাম 100, 200, 300 এবং টপ লিস্টে আছে 600। আর এরা কিন্তু ওই নিজেদের অস্ত্র দিয়ে মানুষ খুন করছে এবং নিজেদের স্বার্থে। কেউ সেক্সের জন্য, কেউ টাকা পয়সার জন্যে, হ্যাঁ, কেউ হিংসুক হয়ে একজনকে হত্যা করছে। তো এগুলো ব্যক্তিগত আক্রোশে। আর আমাদের দেশের এই যে যেসব ত্রাণকর্তারা আসছিলেন, এদের কারোর সাথে কারোর কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। তারা নির্ভয়ে খুন করে গেছে, আবার সরকারি অস্ত্র দিয়ে। হাসিনার আর্মি, র্যাব, পুলিশ আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে হাসিনা এদেরকে সিরিয়ার এই যে কিলার তৈরি করছে। সিরিয়াল কিলার প্রদীপের কথাই ধরি, 204 জন মানুষকে হত্যা করছে, এটা তো প্রমাণিত হয়ে গেছে। সে যদি ওই ইয়েকে মেজর সিনহাকে হত্যা না করতো তাহলে তো সে ধরা পড়তো না, ভেবেই থাকতো। মেজর সিনহাকে হত্যা করছে, তাকে গুলি করে মারছে, মারার পরে সে মরার সময় একটা মানুষ পানি চাইছে, তখন গলার উপরে সে জুতার বুট দিয়ে চেপে চেপে ধরে আছে। এই হলো সে ক্লিয়ার। সেই লোক এখনও বেঁচে আছে। ওই রিটায়ার্ড আর্মি অফিসাররা সে সময় যদি ইয়ে না করতো, এটাকে নিয়ে তোলপাট শুরু না করতো, চাপ সৃষ্টি না করতো, তাহলে হয়তো সে ধরাও পড়তো না। আর ধরা পড়ার পরে তার ফাঁসির অর্ডার হয়েছে, তারপরেও সে এখনও জীবিত, জেলের মধ্যে আরামে আছে। কেন? তার এই শক্তিটা কোথায়? আবার এই যে জিয়াউল হাসান, তার খুনের সংখ্যাটা হচ্ছে 1000। তার মানে তার উপরে আর কেউ নাই, পৃথিবীতে আর কেউ নাই। এবং সে সবগুলা সরকারি অস্ত্র দিয়ে সে খুন করছে ঠান্ডা মাথায়, একদম একেবারে মাথার উপরে পিস্তল ঠেকায়। তো এ কী বলা যাবে? এর মতো ঘাতক দ্বিতীয়টা আর পৃথিবীতে মনে হয় আর কোনদিন পয়দাও হবে না। এখন মানুষের মাথায় গুলি করে মগজ ছিটিয়ে আসলে হাতে যখন ছিটিয়ে পড়তো সে আনন্দ পেত। এটা কী বলা যাবে? এটা মানুষ? এটা রক্তপিপাসু, এটা ভ্যাম্পায়ার, এর বংশধর, ভ্যাম্পায়ারের বংশধর। ভ্যাম্পায়ার থেকে সৃষ্টি, মানুষের সৃষ্টি না। ওর বাবাকে ছিলেন আমি জানি না, তো আমার মনে হয় যে ভ্যাম্পায়ারের সৃষ্টি, কিন্তু কিছু মিলেওয়াটা আছে ভ্যাম্পায়ারের সাথে। তার ফ্যামিলি, তার স্ত্রী, তার সন্তান, ছেলে মেয়ে, এরা কীভাবে মানুষের কাছে মুখ দেখাবে? এরকম একটা ঘাতকের। দেখ গে, এটা জালালউদ্দিন রুমির একটা কথা আছে, শুধু অন্যের জীবনের গল্পে মুগ্ধ হয়ে থেকো না, বরং নিজেই রচনা করো নিজের মহাকাব্য। তো জিয়াউল হাসান নিজের মহাকাব্য রচনা করে গেছে। তাকে নিয়ে ভবিষ্যতে অনেক লেখা হবে, সিনেমা হবে, লোকসঙ্গীত গাওয়া হবে যে হ্যাঁ, এই বাংলাদেশে একজন কিলার ছিল যে হাসতে হাসতে 1000 মানুষকে হত্যা করেছে। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল, সরি। ভালো থাকবেন সবাই।